অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে আজকে আমরা আলোচনা করব ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র অর্থাৎ ব্রিটিশ তারা আমাদের দেশে যে উপনিবেশ বানিয়েছিল, আমাদের দেশকে যে উপনিবেশ বানিয়েছিল, সেখানে একটা নতুন ধরনের অর্থনৈতিক নীতি তারা গ্রহণ করেছিল। তো উপনিবেশগুলিতে যে নীতি গৃহীত হয়, অর্থনৈতিক নীতি, তাকে বলা হয় ঔপনিবেশিক অর্থনীতি। তো সেই ঔপনিবেশিক অর্থনীতি কেমন ছিল সেই বিষয়টা নিয়েই আজকে আমরা এই আলোচনায় থাকব। তাহলে চলো দেখি আজকে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ভারতবর্ষে কীরকম। তো তোমরা জানো যে 1765 খ্রিস্টাব্দে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দেওয়ানি লাভ করলো, তো দেওয়ানি লাভ করার পরেই তারা কীভাবে এই রাজস্বটা আদায় করবে, মানে রাজস্ব আদায়ের অধিকার তো পেল, কিন্তু কীভাবে রাজস্ব আদায় করবে তা নিয়ে তারা কিন্তু বেশ পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। প্রথম দিকে কিছু ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল, কিছু ব্যক্তিকে লিজ দিয়ে, ইজারা দিয়ে তারা রাজস্ব আদায়ের চেষ্টা করেছিল। কিন্তু এই নানানভাবে 5 বছরের জন্য কখনো বন্দোবস্ত, কখনো 10 বছরের জন্য বন্দোবস্ত, তো এইভাবে জমি বন্দোবস্তের মধ্যে দিয়েও কিন্তু রাজস্ব আদায়ের তারা চেষ্টা করেছিল, কিন্তু কোনোটাই সফল হয়নি। শেষ পর্যন্ত লর্ড কর্নওয়ালিস তিনি 1793 খ্রিস্টাব্দে তিনি ঠিক করলেন যে জমির যদি পাকাপাকি বন্দোবস্ত করে দেওয়া হয়, তাহলে একটা জমিদারি ব্যবস্থা যদি চালু করা হয়, তাতে কি হবে না, তিনি চেয়েছিলেন যে জমিদারদের একটা নিশ্চিন্তে থাকবে যে তারা যতদিন রাজস্ব দিয়ে যাবে ততদিন পর্যন্ত ওই জমিদারিটা ভোগ করবে। এর ফলে কী হবে না, জমিদারদের উন্নতি হবে। আর জমিদারদের যদি উন্নতি হয় তাহলে তারা কৃষির উন্নতির দিকে নজর দেবে, কারণ কৃষির উন্নতি হলে তারা বেশি বেশি রাজস্ব আদায় করতে পারবে। আর প্রচুর কৃষকের কাছ থেকে রাজস্ব আদায় করার থেকে এই কিছু সংখ্যক জমিদারের কাছ থেকে খাজনা আদায় করাও ইংরেজদের পক্ষে সুবিধা হবে। এইভাবে এই জমির উপরে যে পাকাপাকি বন্দোবস্ত, পাকাপাকি যে অধিকার, সেই অধিকার যদি জমিদারদের স্থায়ী করে দেওয়া হয়, তাহলে সেই সমস্ত জমিদারদেরকে নিয়ে একটি অনুগত গোষ্ঠী, ব্রিটিশের অনুগত গোষ্ঠীও তৈরি করা যাবে। তো এই ভেবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে এই রাজস্ব আদায়ের জন্য যে বন্দোবস্ত করলেন তার নাম হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এই বন্দোবস্তের একটা খুব গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন কি না, বছরের একটা নির্দিষ্ট তারিখের মধ্যে, একটা নির্দিষ্ট দিনে, সেই দিনেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হবে। মানে জমিদাররা ব্রিটিশ কোম্পানিকে যে রাজস্ব দেবো বলে অঙ্গীকারবদ্ধ হয়ে জমিদারিটা পেয়েছে, সেই পরিমাণ রাজস্ব ব্রিটিশকে জমা দিয়ে আসতে হবে। যদি সেদিন জমা দিতে না পারে তাহলে কী হবে, তার জমিদারি চলে যাবে। তাহলে সূর্যাস্তের আগে সেই প্রাপ্য রাজস্ব ব্রিটিশকে জমা দিয়ে আসতে হবে। এই আইনটাকে বলা হয় সূর্যাস্ত আইন। তো এই ব্যবস্থা তো চালু হলো, কিন্তু ব্যবস্থার ফলে কি হলো না, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নিঃসন্দেহে জমিদারদের সমৃদ্ধি বাড়ল। কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিল। মানে কৃষকদের যে সত্ত্ব, কৃষকের যে জমির উপর সত্ত্ব ছিল, সেই সত্ত্ব খারিজ হয়ে গেল। তারা কি হলো না, জমিদারদের প্রজায় পরিণত হয়ে গেল। আর কৃষকের উপর করের বোঝা, সেই করের বোঝাও কিন্তু চেপে গেল। তারপর যখন প্রাকৃতিক বিপর্যয় হোক বা অন্য কোনো দুর্যোগের সময় যখন কৃষকরা এই চড়া হারে খাজনা দিতে পারতেন না, তো তখন কি হতো না, জমিদারও সেই রাজস্ব দিতে পারতো না ব্রিটিশের কাছে। তার ফলে সেই জমিদারি তার চলে যেত, আবার সেই জমিদার নিলামে উঠত। তো বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানি তারা কি করেছিল না, কোম্পানির যে কর্তৃত্ব ভারতীয় সমাজ অর্থনীতিতে আরও দৃঢ় হয়েছিল, মানে সবটাই তাদের নির্ভর হয়ে পড়েছিল। এরপর দেখো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু সারা ভারতবর্ষে যে চালু হয়েছিল তা হয়নি। ভারতবর্ষের অন্য দিকটা, এটা মূলত পূর্ব ভারতের দিকেই চালু ছিল। ভারতবর্ষের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম যে দিক, সেই দিকটাতে যে রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল সেটার নাম হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়ত মানে হচ্ছে কৃষক, তাহলে কৃষক অনুসারে বন্দোবস্ত, কৃষকের সাথে ডাইরেক্ট বন্দোবস্ত করা হতো, এটাকে বলা হতো রায়তওয়ারি বন্দোবস্ত। এছাড়া আরও উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেও আর একটা নতুন ব্যবস্থা চালু হয়েছিল, তার নাম হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। মহল মানে হচ্ছে গ্রাম বা এলাকা, একটা গ্রাম্য এলাকা। তো সেই গ্রাম ভিত্তিক যে ব্যবস্থা, গ্রামের একজন মোড়ল, সেই মোড়লের সাথে কন্ট্যাক্ট করা হতো যে তার এলাকার এই জমি থেকে সে রাজস্ব আদায় করবে কৃষকদের কাছ থেকে, তার কাছ থেকে ব্রিটিশরা সেই রাজস্ব সংগ্রহ করবে। তাহলে এই মহল ভিত্তিক যে রাজস্ব ব্যবস্থা, সেটাকে বলা হতো মহলওয়ারি ব্যবস্থা। এটা মূলত চালু ছিল উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে।
তো ভারতের সমাজে ব্রিটিশের যে রাজস্ব নীতি, এই যে তোমার সেই দেওয়ানি লাভের পর থেকে, তো এই রাজস্ব নীতির একটা প্রভাব সেটা কিন্তু ভারতীয় অর্থনীতিতে পড়েছিল। তো সেই প্রভাবটা কি না, ব্রিটিশের কিন্তু সেই দেওয়ানি লাভের পর থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা কৃষকদের কাছ থেকে। এই যত বেশি সম্ভব রাজস্ব আদায় করতে গিয়ে আসলে যেটা হয়েছিল সেটা কৃষক সমাজের উপর কিন্তু চাপ পড়েছিল। আর কৃষক সমাজের উপর চাপ পড়ার ফলে বারবার দেখা দিয়েছিল দুর্ভিক্ষ এবং দারিদ্র্য। আর জমি এবং কৃষকের যে জীবনযাপন, সেই জীবনযাপনের উন্নয়ন যেটা ভাবা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বলো বা অন্য কোনো ব্যবস্থায়, যে হয়তো কৃষকদের জীবনযাত্রার কিছু উন্নয়ন হবে, কিন্তু জমিদারি ব্যবস্থাতেও জমিদাররা সেই বিষয়ে মোটেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তার ফলে কী হয়েছিল না, গ্রামের যে কৃষক শ্রেণী তাদের অবস্থা দিনের পর দিন খারাপ হয়েছিল এবং এই কৃষকদের নানাভাবে হেনস্থা করার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এই ব্যবস্থাগুলোর মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল। এরপরে যখন এরকম এই বন্দোবস্তগুলি রাজস্ব আদায়ের জন্য নানানভাবে বন্দোবস্ত পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল, তার পরবর্তীকালে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থনীতির ক্ষেত্রে, ঔপনিবেশিক অর্থনীতির, সেটা হচ্ছে কৃষির বাণিজ্যিক রূপায়ণ। এতদিন পর্যন্ত যেটা ছিল সেটাই ছিল কি, শুধুমাত্র কৃষি থেকে সেখান থেকে রাজস্ব আদায় করা। এর বাইরে এখন যেটা হলো সেটা হচ্ছে বাণিজ্যিকীকরণ। বাণিজ্যিকীকরণ কি না, বাণিজ্যের কাজে প্রয়োজন যেগুলো, যে সমস্ত কৃষিজ ফসল, সেই ফসলগুলো চাষের উপর গুরুত্ব দেওয়া হলো। যেমন ধরো চা, নীল, পাট, তুলো, এই সমস্ত যে ফসল, তো সেই ফসল চাষ করার জন্য ঔপনিবেশিক সরকার, ব্রিটিশ সরকার, তারা জোর দিল। এইটাকে বলা হয়, এই জোর দেওয়াটাকে বলা হয়, মানে ওই আগে যে ধান, গম, চিরাচরিত যে চাষ, সেই চিরাচরিত চাষের পরিবর্তে এই বাণিজ্যিক ফসলগুলো চাষের উপর গুরুত্ব দেওয়াকে বলা হয় কৃষির বাণিজ্যিকীকরণ। এই কৃষির বাণিজ্যিকীকরণকে কেন্দ্র করে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ ঘটেছিল। কীভাবে কৃষির বাণিজ্যিকীকরণ থেকে অর্থনীতির আধুনিকীকরণ ঘটল না, এই সময় রেলপথ নির্মিত হয়েছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। তাহলে রেলপথ নির্মাণের ফলে যেটা হলো, রপ্তানির হার বেড়ে গেল। রপ্তানির হার মানে এক জায়গা থেকে অন্য জায়গা মালপত্র পৌঁছে দেওয়া সম্ভব হলো। আর যেটা হলো যে কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া, তাহলে এই একসাথে কৃষির বাণিজ্যিকীকরণ চললো, মানে অর্থকরী ফসলগুলো, বাণিজ্যের প্রয়োজনীয় ফসলগুলো চাষ করা, আর তার সাথে হচ্ছে দ্রুত রপ্তানি করা। তাহলে এই চাষ করে সেগুলোকে দ্রুত রপ্তানি করা, এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে অর্থনীতির আধুনিকীকরণ দেখা দিল। কৃষির আধুনিকীকরণের ফলে বা কৃষির এই যে বাণিজ্যিকীকরণ, এই কৃষির বাণিজ্যিকীকরণের ফলে কিন্তু ভারতীয় যে কৃষক সমাজ, সেই কৃষক সমাজের মধ্যে একটা পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। কেন ভেদাভেদ তৈরি হয়েছিল না, যারা মূলধন বিনিয়োগ করতো এই কৃষিতে, এই বাণিজ্যিক ফসলগুলো চাষ করার জন্য, আর যারা চাষ করতো, এদের মধ্যে কিন্তু দুইয়ের মধ্যে একটা বিশাল ফারাক ছিল। কারণ কি না, কৃষির আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে যে মূলধন জোগাড় করা এবং বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি, সেগুলোও জড়িত ছিল। তাহলে সেই মূলধন জোগাড় করতে গিয়ে কিন্তু সাধারণ যারা কৃষক, সেই কৃষক তারা কিন্তু হিমশিম খেয়েছিল। অথচ যাদের মূলধন ছিল, যারা এই মূলধনটা বিনিয়োগ করতে পারছিল, তারা কিন্তু পাশাপাশি লাভবান হয়েছিল। নীল চাষই যেমন ধরো একটা বাণিজ্যিকীকরণের ফলে যে নীল চাষের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেই নীল চাষের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল দাদন প্রথা। কৃষকদেরকে অগ্রিম অর্থ দেওয়া হতো, এই অগ্রিম অর্থ দেওয়া প্রথাটাকে বলা হয় দাদন প্রথা। এই দাদন দিয়ে কি হতো না, চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো। এবং তারপর যখন সেই চাষ সম্পন্ন হতো, তখন কিন্তু তারা সেই বাজারের দামে সেটা আর বিক্রি করতে পারতো না। তারা যেহেতু অগ্রিম অর্থ নিয়েছে, তাই সেই তখন অগ্রিম অর্থ নেওয়ার সময় যে বাজার দর ছিল, সেই দামে বিক্রি করতে বাধ্য থাকতো। এরপর বাগিচা শিল্প হয়েছে। নীল চাষ ছাড়াও তোমার চা, এই সমস্ত কফি, যে বাগিচা শিল্প, সেই বাগিচা শিল্পের বিকাশ ঘটেছে। কিন্তু যাই হোক না কেন, সমস্ত কিছুতে যে সাধারণ কৃষক সম্প্রদায়, সেই সাধারণ কৃষক সম্প্রদায়ের জীবনযাত্রার মানের কিন্তু সেরকম কোনো উন্নয়ন ঘটেনি। কেননা বিরাট সংখ্যক ধরো কৃষক, যারা এই দরিদ্র কৃষক, তো তাদের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু বলো, উন্নত বীজ, সার, যন্ত্রপাতি, এই সমস্ত ব্যবহার করা সম্ভব ছিল না। তাছাড়া রাজস্বের যে চড়া হার, তার ফলে কৃষি থেকে তাদের উপার্জনও কম হতো। তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই নেতিবাচক প্রভাবের ফলে, কৃষির যে বাণিজ্যিকীকরণ, এই বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। তো সেরকমই একটি বিদ্রোহের কথা হচ্ছে ধরো দাক্ষিণাত্য হাঙ্গামা। দাক্ষিণাত্য হাঙ্গামা কি না, আমেরিকাতে গৃহযুদ্ধ যখন থেমে গেল, তখন
তুলোর দাম একদম কমে গেল। গৃহযুদ্ধ থেমে গেল মানে সময়টা হচ্ছে ধরো তোমাদের 1870 মোটামুটি। একদিকে তুলোর দাম কমে গেল, তারপর চড়া হারে রাজস্বের চাপ, মানে রাজস্ব দিতে হচ্ছিল কৃষকদেরকে, আর খরা এবং অজন্মাও দেখা দিয়েছিল সেই সময়। মানে বৃষ্টিপাত ঠিকঠাক না হওয়ার জন্য চাষও ঠিকঠাক হয়নি। তো এই সুযোগটা নিয়েছিল যারা, তারা হচ্ছে সাহুকার বা মহাজন। এই সাহুকার মহাজনদের কাজ কি? মহাজনরা হচ্ছে যে মানুষকে ঋণ দান করে চড়া সুদের বিনিময়ে। তো এই ঋণ দানের বিনিময়ে তারা যেটা করতো সেটা হচ্ছে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করতো, যেটা দাদন প্রথায় তোমাদের বলা হলো, যে যখন এই ঋণটা দেওয়া হচ্ছে তখন একটা এগ্রিমেন্ট করানো হচ্ছে যে এই ফসলটা যখন উঠবে তখন এই দামে তাকে বিক্রি করতে বাধ্য থাকবে। তাহলে এই যে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করতো, তাহলে একদিকে কৃষি থেকে তুলোর দাম কমে যাওয়া, চড়া হারে রাজস্ব, আবার এই সাহুকারদের বা সাহুকার বা মহাজনদের চালাকি, এর ফলে যেটা হয়েছিল দাক্ষিণাত্যের তুলো চাষি যারা, তারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলেছিল এই বিদ্রোহ। এই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন একটা নাম দিয়েছিল, সেটার নাম হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামা। তো এই দাক্ষিণাত্য হাঙ্গামা বলো বা অন্য জায়গায় যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহগুলো কিন্তু সব বিফলে গেছিলো তা যায়নি। এই দাক্ষিণাত্যের যে কৃষক বিদ্রোহ, সেই বিদ্রোহের ফলেই 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন পাস করতে বাধ্য হয়েছিল, সেটা হচ্ছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। এটা কৃষকদের সুবিধার জন্য এই আইন জারি করা হয়েছিল। বাংলাতেও হয়েছিল 1885 খ্রিস্টাব্দে টেন্যান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন। তো এইটা হচ্ছে যে কৃষির বাণিজ্যিকীকরণ এবং অর্থনীতির আধুনিকীকরণের একটা পার্ট। ঔপনিবেশিক অর্থনীতির আর একটা পার্ট হচ্ছে যে শিল্প বাণিজ্যের শুল্ক নীতি। এই শুল্ক নীতিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ নিজেদের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে এক শক্তিশালী করার জন্য তোমার যেটা করেছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছিল। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতিতে একটা বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল, যে বাংলার তাঁতিরা যখন সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানি বেঁধে দেওয়া দাম নিতে তাদেরকে বাধ্য করা হতো। তাদের পণ্য যখন ইংল্যান্ডে যেত তখন তাদের কাছ থেকে চড়া হারে শুল্ক আদায় করা হতো। আবার এদেশ থেকে ইংল্যান্ডে যখন ব্রিটিশ পণ্য রপ্তানি হতো তখন কিন্তু সেগুলো শুল্ক দেওয়া হতো না, বা ব্রিটিশের পণ্য যখন ভারতবর্ষে আমদানি হতো তখন সেগুলোকে শুল্ক দেওয়া হতো না। তো কাঁচা সুতো যে বিক্রি, সেই ব্যবসাতেও কোম্পানির একাধিপত্য তৈরি হয়েছিল। বাংলার তাঁতিদের চড়া দামে সুতো কিনতে হতো। তো এর ফলে যে এই বৈষম্যমূলক শুল্ক নীতির ফলে যেটা হলো, সেটা একদিকে দেশীয় যারা শিল্পী তাদেরকে চড়া হারে শুল্ক দিতে হচ্ছে, আর ব্রিটিশ কোম্পানিকে কম দিতে হচ্ছে। তো এর ফলে যেটা হলো সেটা হচ্ছে অবশিল্পায়ন। অবশিল্পায়ন কি না? অবশিল্পায়ন হচ্ছে যে নতুন কোনো শিল্প গড়ে ওঠার পরিবর্তে যদি প্রচলিত যে শিল্প আছে সেটা যদি ধ্বংসের মুখে যায়। কেন ধ্বংসের মুখে গেল? নতুন কোনো শিল্প গড়ে উঠলো না, ধ্বংসের দিকে কেন গেল? না, যারা তাঁতি কারিগর শিল্পী ছিল তাদের ব্যবসাটা তো অলাভজনক হয়ে উঠলো ধীরে ধীরে। তো তারা এতদিন যে তার কদর পেত, তাদের যে সুতি বস্ত্র বলো, তাঁত বস্ত্র বলো, মসলিন বলো, তার যে কদর ছিল ভারতে এবং ভারতের বাইরে, তো শিল্প বিপ্লবের ফলে, স্বভাবত শিল্প বিপ্লব এবং ব্রিটিশের এই বৈষম্যমূলক শুল্ক নীতি, এইসবের ফলে কি হলো না, এই দেশীয় তাঁতি শিল্পী কারিগর তাদের এই উৎপাদিত পণ্য সামগ্রী, সেটা কিন্তু তাদের উৎপাদনের যে খরচ, সেই খরচের তুলনায় তাদের সেই মতো কিছু লাভ থাকলো না। তা স্বভাবতই তাদের সংসার চালানো দায় হয়ে পড়লো। তো তারা ওই সমস্ত শিল্পকর্ম ছেড়ে দিয়ে আবার কৃষিকাজে ভিড় করলো। তো এটাই হচ্ছে যে অবশিল্পায়ন বলা হয়। তো হস্তশিল্প যে ধ্বংস হলো, ধ্বংস হওয়ার ফলে আগের যে শহরগুলোকে কেন্দ্র করে ধরো তোমার ভারতবর্ষের বস্ত্রশিল্প খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট, এই শহরগুলোও সব দুর্বল হয়ে পড়লো এবং সামগ্রিকভাবে শহরের জনসংখ্যাও ধীরে ধীরে কমে গেল। মানে মনে হলো যেন একটা মহামারী দেখা দিয়েছে এই শহরগুলোতে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হলো। তার পরবর্তীকালে কিছু কিছু কারখানা তারা ব্রিটিশের উদ্যোগে ভারতবর্ষে তৈরি হয়েছে। যেমন ধরো পাট কারখানা, সুতি কাপড় কারখানা। 1853 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রথম সুতির কাপড় কারখানা হয়েছে। তারপর 1855 খ্রিস্টাব্দে হুগলির ইসরায় পাটের কারখানা হয়েছে। তো এই ধীরে ধীরে সুতি কাপড়, চটকল, এই সমস্ত যে কারখানা, সেই কারখানাগুলোতে আবার লোক নিযুক্ত হতে শুরু করে এবং বিংশ শতকের গোড়ায় তখন চামড়া, চিনি, লৌহ ইস্পাত এবং বিভিন্ন খনিজ শিল্পও আবার গড়ে উঠতে শুরু করেছিল। কিন্তু এই শিল্প যে ভারতীয়দের স্বার্থে গড়ে উঠেছিল তা নয়। এই শিল্পগুলো আসলে গড়ে উঠেছিল যে একটা যে উদ্বৃত্ত যে মুনাফা, শিল্প বিপ্লবের ফলে যে উদ্বৃত্ত মুনাফা, সেই উদ্বৃত্ত মুনাফা বিনিয়োগের একটা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। যে ভারতবর্ষে সস্তায় শ্রমিক পাওয়া যাচ্ছে, সস্তায় কাঁচা মাল পাওয়া যাচ্ছে এবং চড়া হারে মুনাফা অর্জন করা যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু বিনিয়োগকারীদের এটা দৃষ্টি আকর্ষণ করে এবং ভারত ও আশেপাশের দেশগুলিতে উৎপন্ন যে দ্রব্য,
সেই উৎপন্ন দ্রব্য বিক্রির বাজারের সন্ধান পায়। তো এর ফলেই শিল্পগুলি গড়ে উঠেছিল। এরপর আর একটা পার্ট ঔপনিবেশিক অর্থনীতির ভারতবর্ষে, সেটা হচ্ছে রেলপথ। 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই রেলপথ নির্মাণের যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতে যাতায়াত করতে পারে সেটা নিশ্চিত করা, পাশাপাশি বন্দর শহর এবং বিভিন্ন বাজার ও কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনা। তাহলে একদিকে হচ্ছে যে বাণিজ্যের প্রয়োজনে বন্দর এলাকার সাথে বাজারের যে শহর বাজার সেগুলোকে যুক্ত করার জন্য রেলপথ, আর একটা হচ্ছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোথাও কোনো বিদ্রোহ হচ্ছে কিনা, কোনো বিদ্রোহ পরিকল্পনা হচ্ছে কিনা সেগুলোকে দমন করার জন্য সেনাবাহিনী যাতে সেখানে দ্রুত পৌঁছে যেতে পারে, তো সেই উদ্দেশ্যগুলো নিয়েই রেলপথ স্থাপিত হয়েছিল। তো ব্রিটিশের যে পণ্য সেগুলি কি হতো না, বন্দর থেকে দেশের ভিতরে বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো। যে ব্রিটেন থেকে কোনো পণ্য বন্দরে এলো, সেই বন্দর থেকে রেলপথের মধ্যে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন শহর বিভিন্ন এলাকায় সেখানে পৌঁছে দেওয়া হতো। কিন্তু সেই জন্য ভাড়া লাগতো কম, অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য আনতে হলে রেলে অনেক বেশি ভাড়া লাগতো। কারণ কি, সেই পণ্যগুলো ভারতীয় পণ্য, ভারতীয় কাঁচামাল, তো সেগুলোর জন্য অনেক বেশি ভাড়া দিতে হতো। এই রেল ভাড়ার ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বৈষম্য ছিল। রেলপথ নির্মাণ সংক্রান্ত যে প্রযুক্তি, ধরো রেলপথ নির্মাণ হচ্ছে, তাই অনেক অনেক প্রযুক্তি সেখানে কাজ করে। তো এটাও ভারতীয়দের আশা ছিল যে সেখানে যে উন্নত প্রযুক্তি, সেই উন্নত প্রযুক্তির শিক্ষা তারা পেতে পারে হয়তো ভারতীয়রা, কিন্তু সেখানেও সেই খুব সামান্য জিনিসগুলোতেই ভারতীয়দের নিয়োগ করা হতো। উন্নত প্রযুক্তি যে প্রয়োগ করার জায়গা, সেখানে কিন্তু বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এর ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে যে উন্নত প্রযুক্তি শিক্ষা, সেখান থেকেও ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। রেলপথ নির্মাণের ফলে জল নিকাশি যে ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে পরিবেশ দূষিত হয়েছিল এবং রেলপথ নির্মাণকে কেন্দ্র করে একাধিক অসন্তোষ ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছিল। যেমন তোমরা সাঁওতাল বিদ্রোহের কথা জানো, যে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে যে কর্মচারীরা তারা ওই সাঁওতালদের উপর অত্যাচার করেছিল, তো তার ফলে সাঁওতালরা খুব রুষ্ট হয়েছিল। তো অনেকে বলে থাকেন যে এই কোম্পানি যদি রেলপথের বদলে প্রশাসন বা সেচ ব্যবস্থা উন্নয়নে নজর দিত, তাহলে সমাজের অনেক বেশি উপকার হতো। কিন্তু ব্রিটিশের লক্ষ্য ছিল কি, ব্রিটিশের লক্ষ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ বাণিজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য। তো ভারতের রাজস্ব থেকে যারা রেলপথ নির্মাণ করেছিল তাদের হচ্ছে বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের গ্যারান্টি প্রথার মধ্যে দিয়ে ভারতের যে রাজস্ব, সেই রাজস্ব থেকে তাদেরকে সুদ দেওয়া হতো। তো এটাও একটা খুব ভারতীয়দের পক্ষে খারাপ দিক ছিল। ভারতের যে বাজারগুলি, সেগুলি অনেক পরিমাণে একজোট করেছিল আর পণ্য যাত্রী পরিবহন সহজ করেছিল। এটা হচ্ছে ভালো দিক ছিল, যে ভারতের যে বাজারগুলি সেগুলি একত্রিত হয়েছিল, যোগাযোগটা গড়ে উঠেছিল, আর পণ্য এবং যাত্রী পরিবহনও সহজ হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। এবং রেলপথের মধ্যে দিয়েই যে আধুনিক অর্থনীতির ভারতবর্ষে বিকাশ হয়েছে, সেটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটাকে বলা হয় ইতিহাসের অবচেতন উপাদান। আসলে সচেতনভাবে কিন্তু ভারতীয় অর্থনীতির উন্নতির জন্য রেলপথ স্থাপন হয়নি। যেটা হয়েছিল ব্রিটিশের স্বার্থে হয়েছিল, কিন্তু সেইটা পরোক্ষভাবে অবচেতনভাবে ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতির উন্নয়নের কাজে লেগে গেছিল। এই রেলপথের পাশাপাশি যোগাযোগের আরেকটা মাধ্যম সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে যে টেলিগ্রাফ। রেলপথ বরাবর এই টেলিগ্রাফের যে লাইন, সেই লাইন কিন্তু তৈরি হয়েছিল, যেদিক দিয়ে রেলপথ গেছিল সেখানে। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল, তখন কিন্তু রেলপথ স্থাপন হয়নি। তো তারপর যখন রেলপথ স্থাপন হলো, তখন হচ্ছে তোমার যে রেল লাইন বরাবর এই টেলিগ্রাফ লাইন পাতার কাজ শুরু হয়ে গেল। তো টেলিগ্রাফ লাইনের কি উদ্দেশ্য ছিল না, উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ধরো তোমার জরুরি যে সংবাদ, সে সংবাদ এবং তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার জন্য এই টেলিগ্রাফ ব্যবস্থার ডেভেলপ করার দরকার ছিল। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত এবং ব্রিটেনের মধ্যেই এই টেলিগ্রাফ যোগাযোগ গড়ে উঠেছিল। এরপর আর একটা পার্ট হচ্ছে সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন কি না, ঔপনিবেশিক অর্থনীতির যে চরিত্র, সেই চরিত্রকে ঘিরে তিনটি মূল বিষয়। একটা হচ্ছে সম্পদের নির্গমন, একটা অবশিল্পায়ন, একটা দেশীয় জনগণের দারিদ্র্য। তো অবশিল্পায়নটা তোমাদের আলোচনা করেছি। সম্পদের নির্গমন কি, সম্পদের নির্গমন হচ্ছে যে সেই পলাশি যুদ্ধের পর থেকে আমাদের দেশের সম্পদ নানানভাবে কিন্তু সেই ড্রেনের মধ্যে দিয়ে যেমন জল চলে যায় গিয়ে একটা বড় কোথাও নালায় মেশে, তো সেই রকম আমাদের দেশের সম্পদ কিন্তু নানানভাবে তোমার কাঁচামাল আমদানি রপ্তানির মধ্যে দিয়ে বলো, ব্রিটিশ বাণিজ্যের মধ্যে দিয়ে বলো, বিভিন্ন উৎকোচ গ্রহণের মধ্যে দিয়ে বলো, বা অন্য কোনো সুযোগ সুবিধা বা অসৎ উদ্দেশ্য অবলম্বনের মধ্যে দিয়ে
কিন্তু এই দেশের সম্পদ বিদেশে চালান হয়েছিল। তো এটাকেই বলা হচ্ছে যে সম্পদ বহির্গমন। একটা দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ যদি অন্য দেশে চলে যায়, তো স্বভাবতই দেশের জনগণের মধ্যে একটা দারিদ্র্য দেখা দেবে। আর সম্পদ তো আর সেইভাবে বাড়ে না। সম্পদের যদি বন্টন না হয়, সম্পদ যদি একীভূত হয়, একটা জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়, তাহলে কি হবে না, বাকি যে মানুষ, সেই দেশের মানুষ, তাদের মধ্যে কিন্তু দারিদ্র্য দেখা দেবে। তাহলে সম্পদ নির্গমনের ফলে সম্পদ নির্গমন হলো, অবশিল্পায়ন হলো, এবং অবশিল্পায়নও কিন্তু দেশের জনগণের দারিদ্র্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। তো এইভাবে দেশের যে ঔপনিবেশিক যে অর্থনীতি, সেই ঔপনিবেশিক অর্থনীতি কিন্তু এই তিনটি প্রভাব গুরুত্বপূর্ণভাবে ফেলেছিল। 19 শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লোক মারা গেছিল। জাতীয়তাবাদী যারা আমাদের আন্দোলনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এগুলোকে খুব একদম তথ্য সহকারে বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে দুর্ভিক্ষ যখন হয়েছিল তখন সেখানে সরকারি সাহায্যের পরিমাণও ছিল কিন্তু খুব কম। সেখানে সরকারি কোনো ত্রাণ সাহায্য সেভাবে পর্যাপ্ত পরিমাণে পৌঁছয়নি। 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্র্যের কথা অনেক ব্রিটিশ আধিকারিকও মেনে নিয়েছিলেন। এটা শুধু যে ভারতীয়রা বলেছিল তা নয়, ব্রিটিশ আধিকারিকরাও কিন্তু এই ভয়াবহ দুর্ভিক্ষের কথা মেনে নিয়েছেন। একটি সরকারি প্রতিবেদনে এটাও বলা হয়েছিল যে 4 কোটি ভারতবাসী আধ পেটা খেয়ে দিন কাটায়। তাহলে ঔপনিবেশিক অর্থনীতির আজকে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার আলোচনা আমাদের শেষ। এই আলোচনা থেকে তাহলে আমরা যেটা পেলাম যে ঔপনিবেশিক অর্থনীতির মূল যে দিকগুলো, সেই দিকগুলো কী কী ছিল, আর তার যে তিনটি গুরুত্বপূর্ণ ফলাফল ঔপনিবেশিক অর্থনীতির: সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, আর দেশের জনগণের দারিদ্র্য, এই বিষয়টা নিয়েও জানলাম। আর ব্রিটিশ তার রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত বন্দোবস্তগুলো করেছিল, শিল্পের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছিল, কৃষির বাণিজ্যিকীকরণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছিল, তা অর্থনীতির আধুনিকীকরণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছিল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছিল, কী উদ্দেশ্য ছিল, এই টোটাল বিষয়টা নিয়ে হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। তো এবার চলো আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, একের ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। সঠিক উত্তরটি হবে কর্নওয়ালিস। তারপর হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? উত্তর ভারতে। দাদন প্রথা বলতে বোঝায় অগ্রিম অর্থ। ঘ হচ্ছে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়। আর ঙ হচ্ছে দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। তারপর 2 আছে, দেখো নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটি অবশ্যই ভুল। এটি সঠিক উত্তর হবে 1793। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, এটিও ভুল। নীল বিদ্রোহ হয়েছিল পূর্ব ভারতে। দাক্ষিণাত্যে তুলো চাষের সাথে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িয়েছিল। হ্যাঁ, ছিল। গৃহযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই তুলোর দাম হঠাৎ করে কমে যায়। ঘ হচ্ছে রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গেছিলো, এটা মিথ্যা। বিদেশি পণ্যে ভারতীয় বাজার ছেয়ে গেছিল। তারপর আছে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। হ্যাঁ, কোম্পানি শাসনে কোম্পানির যোগাযোগ ব্যবস্থা, এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ গড়ে তোলার জন্য টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন তোমাদের বলা হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হলো তখন একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সেই জমিদারকে ব্রিটিশের প্রাপ্য রাজস্ব মিটিয়ে দিতে হতো। এই আইনটাকে বলা হতো সূর্যাস্ত আইন। কৃষির বাণিজ্যিকীকরণ কি? কৃষির বাণিজ্যিকীকরণ হচ্ছে যে বাণিজ্যের কাজে প্রয়োজনে বিভিন্ন কৃষিজ যে ফসল, যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, এটাকে বলা হতো কৃষির বাণিজ্যিকীকরণ। তারপর হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্য হাঙ্গামা হচ্ছে যে তুলোর দাম কমে যাওয়া, সাউকার বা মহাজনদের চড়াহারে ঋণ দান করা এবং ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার প্রতিবাদে 1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে একটি বিদ্রোহ দেখা দিয়েছিল। এটিকে ব্রিটিশ প্রশাসনের ভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। তারপর সম্পদের বহির্গমন কি? সম্পদের বহির্গমন হচ্ছে দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলা হয় সম্পদের বহির্গমন। পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ কোম্পানি তারা আমাদের দেশ থেকে যে বিপুল পরিমাণ সম্পদ তাদের দেশে নিয়ে চলে গেছিলো, এটিকে সম্পদের বহির্গমন বলা হয়। অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় যে নতুন কোনো শিল্প গড়ে ওঠার পরিবর্তে প্রচলিত যে শিল্প তার যদি ধ্বংস সাধন হয় তাহলেই তাকে অবশিল্পায়ন বলা হয়।
তারপরে আছে দেখো বড় প্রশ্নগুলি মোটামুটি তোমাদের আলোচনা করে নেওয়া হয়েছে। এরপরেও যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্ন সম্পর্কে আবার আলোচনা করে দেওয়া দরকার, তাহলে বড় প্রশ্নগুলো নিয়েই একটা আলাদা ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ।